সত্যজিৎ রায় এক অনন্য প্রতিভা, বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক, কিন্তু সাহিত্যিক হিসাবে তার মুনশিয়ানা চলচ্চিত্রকার সত্তার থেকে কোনো অংশে কম নয়। আমাদের আজকের গল্প সহদেববাবুর পোর্ট্রেট এক অন্য ধারার গল্প। শুনে দেখুন তো, অন্য ধরনের এক অনুভূতি মনের মধ্যে জেগে ওঠে কিনা। গল্প পাঠ কেমন লাগলো আমাদের অবশ্যই লিখে জানাবেন। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটি ক্লিক করে রাখতে পারেন। তাহলে এই ধরনের গল্প আমাদের চ্যানেলে প্রকাশিত হলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আসুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প সহদেব বাবুর পোর্ট্রেট। যেটার আগের নাম ছিল ফ্রি স্কুল স্ট্রিট, সেই মির্জা গালিব স্ট্রিটের ল্যাজারাসের নিলাম দোকানে প্রতি রবিবার সকালে সহদেববাবুকে দেখা যেতে শুরু করেছে মাস তিনেক হলো। প্রথম অবস্থায় লোকাল ট্রেনে হেয়ালির বই, গোপাল ভাঁড়ের বই, খনার বচনের বই, পাঁচালির বই এই সব বিক্রি করে তারপর 7 বছর ধরে নানা রকম দালালির কাজ করে কমিশনের টাকা জমিয়ে সেই টাকায় ছোটখাটো ব্যবসা শুরু করে আজ বছর 5 হলো ইলেকট্রিক কেবলের ব্যবসা করে সহদেব ঘোষ আজ যেখানে এসে দাঁড়িয়েছেন সেখানে সদানন্দ রোডে তাঁর একটি চিমচাম ফ্ল্যাট, একটা ফিয়াট গাড়ি, টেলিফোন, টেলিভিশন, 2টো চাকর, একটা ঠাকুর আর একটা অ্যালসেশিয়ান কুকুর। আগে যারা তার খুব কাছের লোক ছিল তারা এখন তাকে দেখলে চট করে চিনতে পারেন না, বা চিনলেও সাহস করে এগিয়ে এসে কথা বলেন না। সহদেববাবুরও খুব ইচ্ছে নেই যে তাঁরা তাকে চেনে, তাই তিনি গোঁফ রেখেছেন, ঝুলপিটা 1 ইঞ্চি বাড়িয়েছেন, আর চোখ খারাপ না হওয়া সত্ত্বেও একটা পাওয়ারবিহীন সোনার চশমা বানিয়েছেন। অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তার নতুন বন্ধু জুটেছে, যারা তার বাড়িতে রোজ সন্ধ্যায় এসে ভালো চা, ভালো সিগারেট খান, প্লাস্টিকের তাসে 3 তাস খেলেন, আর শনি রবিবার টেলিভিশনে হিন্দি বাংলা ছবি দেখেন। ল্যাজারাসের দোকানে যাওয়ার কারণটা সহদেববাবুর বৈঠকখানা গেলেই বোঝা যায়। প্রতি রবিবারই তিনি ঘরের শোভা বাড়ানোর জন্য নিলাম থেকে কিছু না কিছু শৌখিন জিনিস কিনে আনেন। ঘড়ি, ল্যাম্প, পিতল আর চিনেমাটির মূর্তি, রূপোর মোমবাতি দান, বিলিতি ল্যান্ডস্কেপের ছবি, ঘরের এই সব কিছুই ল্যাজারাসের দোকান থেকে আনা। এছাড়া টেবিল, চেয়ার, সোফা, কার্পেট ইত্যাদি তো আছেই। আজ ল্যাজারাস কোম্পানির মিহিরবাবু কথা দিয়েছেন যে বিলেতি ঔপন্যাসিকদের 1 সেট ভালো বই তিনি সহদেববাবুর জন্য ব্যবস্থা করে দেবেন। মিহিরবাবু অভিজ্ঞ লোক, 20 বছর আছেন ল্যাজারাস কোম্পানিতে। বাঁধা ধরা খদ্দেরদের চাহিদাগুলো তিনি আগে থেকে আন্দাজ করতে পারেন। সহদেববাবুর পছন্দও তার ভালোভাবেই জানা। এর আগেও অনেক হঠাৎ বড় লোকের চাহিদা তিনি মিটিয়েছেন। এরা অনেকেই যে লেখাপড়া বিশেষ না জানলেও ঝলমলে বিলিতি বই দিয়ে আলমারি সাজাতে ভালোবাসেন সেটা মিহিরবাবু বিলক্ষণ জানেন। 16খানা বইয়ের সুদৃশ্য সেট, গাঢ় লাল চামড়ায় বাঁধানো। সহদেববাবুর দেখেই মনটা নেচে উঠেছিল, কিন্তু সেটা দেখার পর মুহূর্তেই বইগুলো যে টেবিলের উপর রাখা ছিল তার পিছনেই দেয়ালে টাঙানো গিল্টি করা ফ্রেমে বাঁধানো একটা ছবি দেখে তিনি কেমন যেন একটা হকচকিয়ে গিয়ে বইয়ের কথাটা সাময়িকভাবে ভুলেই গেলেন। ছবিটা একটা অয়েল পেন্টিং, একজন বাঙালি ভদ্রলোকের পোর্ট্রেট। সাইজে আন্দাজ 3 ফুট বাই 4 ফুট। সেটা যে বেশ পুরনো সেটা তার ধুলিমলিন অবস্থা থেকে যেমন বোঝা যায়, তেমনি বোঝা যায় ছবিতে দেখানো অনেক খুঁটিনাটি জিনিস থেকে, যেমন গড়গড়া, কেরোসিনের ল্যাম্প, রূপোর পানের ডিবে, হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি, এসবই চলে যাওয়া দিনের কথা মনে করিয়ে দেয়। তাছাড়া বাবুর পরনে গিলে করা 1 পেশে বোতামওয়ালা পাঞ্জাবি, ঘন কাজ করা কাশ্মীরি শাল, চুনট করা চওড়া পেরে ধুতি, এসবই আজকের দিনে কে পরে? যে কালের ছবি
সেকালে অনেক সম্ভ্রান্ত বাঙালি আর্টিস্টদের দিয়ে নিজেদের ছবি আঁকিয়ে বাড়িতে টাঙিয়ে রাখতেন। কাজেই তাতে আশ্চর্য হবার কিছু নেই। যেটা সহদেব বাবুকে অবাক করলো সেটা হলো ভদ্রলোকের মুখ। কেমন দেখছেন মশাই? সহদেব বাবুর দিকে এগিয়ে এসে প্রশ্ন করলেন মিহির বাবু। একেবারে আপনার মুখ বসানো, তাই নয় কি? সেটা অবশ্য সহদেব বাবুরও মনে হয়েছিল, কিন্তু বিশ্বাসটাকে পাকা করার জন্য হাতের কাছে বিক্রির জন্য রাখা একটা বাহারের আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে বললেন, সত্যিই তো, এ কার ছবি মশাই? মিহিরবাবু জানেন না। বললেন, একটা লট এসেছে চিতপুরের এক পুরনো বাড়ির গুদাম থেকে। এখন সে বাড়িতে গেঞ্জির কারখানা বসেছে। অনেক জিনিসের মধ্যে এটাও ছিল। কার ছবি জানেন না? আবার জিজ্ঞেস করলেন সহদেব বাবু। তবে দেখা মাত্র আপনার কথা মনে হয়েছে কোনো জমিদার টমিদার হবে। তবে আর্টিস্ট নাকি বেশ নাম করা। শৈলেশ চাটুর্যে, এলগিন রোডে থাকেন, আর্ট নিয়ে লেখেন টেখেন। তিনি এই কিছুক্ষণ আগে এসে দেখে বললেন, পরেশ গুঁইয়ের নাকি এককালে খুব সুনাম ছিল। ছবির ডান দিকের কোণে লাল রঙে লেখা শিল্পীর নামটা সহদেববাবুর দৃষ্টি এড়ায়নি। এটাও অকশন হবে নাকি? জিজ্ঞেস করলেন তিনি। কেন, এ চাই আপনার? আশ্চর্য! সহদেব ঘোষের অনেক শখের মধ্যে একটা বড় শখ ছিল নিজের একটা পোর্ট্রেট আঁকানো। লেজারাসি একদিন একটা তেল রঙে আঁকা পুরনো পোর্ট্রেট দেখে শখটা মাথায় চাপে। কথাটা মিহিরবাবুকে বলতে তিনিও উৎসাহ দিয়েছিলেন। হে হে হে, এ একটা নতুন জিনিস হবে মশাই। আজকাল আর এটার রেওয়াজই নেই। অথচ পাকা হাতে আঁকা একখানা বেশ বড় সাইজের পোর্ট্রেট আঁকিয়ে ঘরে টাঙিয়ে রাখলে সে ঘরের চেহারাই পাল্টে যায়। আর এসব ছবির আয়ু কতদিন ভাবতে পারেন? আর্ট গ্যালারিতে এখনো 400-500 বছরের পুরনো অয়েল পেন্টিং এর জেল্লা দেখলে মনে হবে এই যেন কালকে আঁকা। কোনো আর্টিস্টের সঙ্গে পরিচয় নেই, এমনকি শিল্প জগতের সঙ্গেও কোনো সম্পর্কই নেই। তাই সহদেববাবু শেষটায় আনন্দবাজার আর যুগান্তরে বিজ্ঞাপন দিয়েছিলেন। প্রতিবেশী সাংবাদিক সুজয় বোস বাতলে দিয়েছিলেন বিজ্ঞাপনের ভাষা। তৈলচিত্রে প্রতিকৃতি অঙ্কনে পারদর্শী শিল্পীর প্রয়োজন, প্রশংসাপত্র সহ নিম্নলিখিত ঠিকানায়, ইত্যাদি ইত্যাদি। একজন শিল্পীর দরখাস্ত দেখে তাকে বাড়িতে ডেকে পাঠান সহদেববাবু। বছর 25 বয়স। নাম কল্লোল, কল্লোল দাশগুপ্ত। গভর্নমেন্ট কলেজ অফ আর্টস থেকে পাশ করে রোজগারের চেষ্টা করছে। ছাত্র ভালো ছিল, তার প্রমাণ রয়েছে সার্টিফিকেটে। কিন্তু ছেলেটির চুল, দাড়ি, গোঁফের বহর দেখে, ঢলঢলে প্যান্ট আর উগ্র বেগুনি রঙের শার্ট দেখে সহদেববাবু ভরসা পাননি। অতিরিক্ত অভাবী বলেই বোধহয় বারণ সত্ত্বেও ছেলেটি আরো দুবার এসেছিল, কিন্তু সহদেববাবুর তাতে মন ভেজেনি। যার চেহারা এত অপরিষ্কার, তার ছবির হাত পরিষ্কার হবে কি করে? শেষ পর্যন্ত এক ব্যবসায়ী বন্ধুর কথায় বিশ্বাস করে এক ভদ্র চেহারা সম্পন্ন আর্টিস্টকে ডেকে 2 দিন সিটিংও দিয়েছিলেন সহদেববাবু। কিন্তু দ্বিতীয় দিনে যখন দেখলেন যে তাঁর চেহারাটা ছবিতে তার নিজের মতো না হয়ে নিউ মার্কেটের প্যারাডাইজ স্টোরসের ব্রজেন দত্তের মতো হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আর্টিস্টের হাতে 5টা 10 টাকার নোট গুঁজে দিয়ে তাকে বিদায় দিয়েছিলেন। মিহিরবাবুর প্রশ্নের উত্তরে সহদেববাবু বললেন, কাগজে বিজ্ঞাপন দিয়েও তো ভালো আর্টিস্ট পেলাম না, অথচ এ যেন আমারই জন্য তৈরি। তাই ভাবছিলাম, তাহলে আপনার জন্য রেখে দিই ছবিটা নাকি? কিরকম হবে? দাম দেখি কত কমে দিতে পারি। তবে ওই যে বলছিলাম, আর্টিস্টের নাম ছিল এককালে। শেষ পর্যন্ত 750 টাকায় এই অজ্ঞাত পরিচয় বাঙালি বাবুর ছবিটি কিনে এনে সহদেব ঘোষ তাঁর বৈঠকখানায় সবচেয়ে বেশি চোখে পড়ে এমন একটা জায়গায় দেওয়ালে স্থান দিলেন।
ঘরের চেহারা সত্যিই ফিরে গেল। জবরদস্ত শিল্পী, তাতে কোনো সন্দেহ নেই। কাশ্মীরি শালের প্রত্যেকটি কলকা কত ধৈর্য ও যত্নের সঙ্গে আঁকা। ডান হাতের অনামিকায় আংটির হিরেটি যেন জলজল করছে। গড়গড়ার রূপোর কলকেটি যেন এইমাত্র পালিশ করা। বলা বাহুল্য, সহদেববাবুর বন্ধুরাও ছবিটা দেখে থ মেরে গেলেন। প্রথমে সবাই ভেবেছিলেন যে সহদেববাবু বুঝি কোনো ফাঁকে কোনো শিল্পীর স্টুডিওতে গিয়ে ছবিটা আঁকিয়ে এনেছেন। তারপর আসল ঘটনাটা শুনে তাদের সকলের চোখ তো ছানা বড়া। পৃথিবীতে কোটি কোটি মানুষের প্রত্যেকেরই নাক, চোখ, কান, ঠোঁট, মুখ মোটামুটি একই জায়গায় থাকা সত্ত্বেও এক যমজ ভাই বোন ছাড়া দুজনের চেহারায় এতটা সাদৃশ্য কোথায় চোখে পড়ে? সত্যনাথ বক্সী তো সরাসরি জিজ্ঞেস করে বসলো, ইনি তোমার কোনো পূর্বপুরুষ নয় তো? সেটা অবশ্যই সম্ভব নয়, কারণ সহদেববাবুর পূর্বপুরুষদের মধ্যে গত 100 বছরে কেউই পয়সা করেননি। ঠাকুরদা ছিলেন রেল স্টেশনের টিকিট বাবু, আর প্রপিতামহ ছিলেন জমিদারি সেরেস্তায় সামান্য কেরানি। নন্দমানুজ্যের রহস্য উপন্যাস পড়ার বাতিক। সে নিজেকে একটা ছোটখাটো গোয়েন্দা হিসাবে কল্পনা করতে ভালোবাসে। সে বলল, এই বাবুটির পরিচয় খুঁজে না বার করা পর্যন্ত স্বস্তি নেই। ওই হীরের আংটির মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। নিতাইদার কাছে 4 ভলিউম বংশ পরিচয় আছে। বাংলার জমিদারদের নারী নক্ষত্র তাতে জানা যায়। ছবিও আছে অনেকগুলো। সেদিন আর তাসের আড্ডা জমল না। এই ধরনের কাকতালীয় ঘটনা আর কার কি জানা আছে সেই সব গল্প করে সন্ধেটা কেটে গেল। রাত্রিরে বিছানায় শুয়ে সহদেববাবু অনুভব করলেন যে ছবিটা দিনের বেলায় বৈঠকখানা থাকলেও রাত্রে শোবার ঘরে রাখলে ভালো হয়। আর সেই সঙ্গে যদি ছবিটির মাথার উপর একটা ব্লু লাইটের ব্যবস্থা করা যায়, যেমন ট্রেনের কামরায় থাকে আর কি, সেটা যদি সারা রাত জ্বালিয়ে রাখা যায় তাহলে ঘুমেরও ব্যাঘাত হবে না, অথচ মাঝরাত্রে ঘুম ভাঙলেই ছবিটা চোখে পড়বে। এই কাজটা ইলেকট্রিক মিস্ত্রি ডাকিয়ে পরের দিনই করিয়ে ফেললেন সহদেববাবু। ছবিটা পাবার 3 দিনের মধ্যেই সহদেববাবু তার ঝুলপিটা ইঞ্চিখানেক কমিয়ে নিলেন, কারণ ঝুলপিতেই ছবির চেহারার সঙ্গে বেমিল ছিল। হাতের নখ নিয়মিত না কাটার ফলে বেয়ারা রকমের বেড়ে যেত সহদেববাবুর, কিন্তু ছবির বাবুর হাতের নখ গোড়া অবধি পরিষ্কার করে কাটা। তাই সহদেববাবু নিজের নখের যত্ন নিতে আরম্ভ করলেন। পানের অভ্যাস কোনো কালই ছিল না। ছবির মতো পানের ডিবে কিনে চাকরকে দিয়ে খিলি পান সাজিয়ে ডিবেই পুড়ে পকেটে নিয়ে কাজে বেরোতে শুরু করলেন। গেঁয়ো মানুষ, ছোট অবস্থা থেকে বড় হয়েছেন বলেই আদব কায়দার দিকটা সহদেববাবুর একেবারেই জানা ছিল না। এই সম্ভ্রান্ত বাবুর ছবির প্রভাব ক্রমে তাঁর হাবভাবে একটা পালিশ এনে দিতে শুরু করলো। লালবাজারের অফিসে বসে যতক্ষণ কাজ করেন ততক্ষণ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। টেরিলিনের শার্ট আর টেরিকটের প্যান্ট পরে অফিসে যান, গোল্ড ফ্লেক্স সিগারেট খান, দিনে 3 বার চা, আর দুপুরে সীতানাথের দোকান থেকে আনা পুরি তরকারি আর জিলিপি খান। এসব অভ্যাস অনেক দিনের, কিন্তু কাজের শেষে সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে তিনি আর ঠিক আগের মানুষটি থাকেন না। হাঁটা চলার ভঙ্গি, কথা বলার ঢং, তাকিয়া কোলে নিয়ে বাবু হয়ে বসার কায়দা, চাকরকে হাঁক দিয়ে ডাকার মেজাজ, এসবই নতুন। এসব অবশ্যই বন্ধুদের দৃষ্টি এড়ায় না। তারা বলে, ছবির বাবুর প্রভাব তোমার উপর যেভাবে পড়ছে, তোমাকে তো ফ্ল্যাট বাড়ি ছেড়ে চক মিলানো বাড়ি দেখতে হচ্ছে। সহদেববাবু মৃদু হাসেন, কোনো মন্তব্য করেন না। ছবির বাবুর সবচেয়ে বেশি কাছে মনে হয় নিজেকে যখন সহদেববাবু রাত্রে ঘরে ঢুকে অন্য সব বাতি নিভিয়ে কেবল নীল আলোটা জ্বালিয়ে খাটে শোন। তখন সত্যি মনে হয় ওই বাবু আর তিনি একই ব্যক্তি। আর তখনই মনে হয় ওই রকম এক পেশে সোনার বোতামওয়ালা পাঞ্জাবি, ওই বাহারে চওড়া লাল পেড়ে ধুতি, ওই রকম কাজ করা কাশ্মীরি শাল, ওই চেয়ার, ওই গড়গড়া, ওই হীরের আংটি,
ওই হাতির দাঁতের হাতলওয়ালা ছড়ি, এসবই তাঁর চাই। আর সবই একে একে জোগাড়ও হলো। ছড়ি আর চেয়ার দিলেন মিহিরবাবুই। চিতপুর থেকে লোক আনিয়ে স্পেশাল গড়গড়া তৈরি হলো ছবির সঙ্গে মিলিয়ে। সেই সঙ্গে ভালো অম্বুরি তামাকা নিয়ে সেটা খাবার অভ্যেসও তৈরি হলো। ছবির মতো পাঞ্জাবি তৈরি করার কোনো অসুবিধা নেই, আর তার জন্য সোনার বোতামও কেনা হলো। শালটা জোগাড় হলো এক বৃদ্ধ কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে। নাদির শাহ শালওয়ালা গত শীতে সহদেববাবুর বাড়িতে এসেছিলেন হরেক রকম শাল সঙ্গে নিয়ে। সহদেববাবু অবশ্য কিছু কেনেননি। এবার শীত পড়তেই এক রবিবার সকালে শালওয়ালা আবার এসে হাজির। সহদেববাবু তাঁকে ছবিটা দেখিয়ে বললেন, ঠিক এমনি একখানা শাল জোগাড় করে দিতে পারেন? নাদির শাহ তৈরি চোখে ছবির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, এমন জামেওয়ার তো চট করে পাওয়া যায় না আজকের দিনে, তবে টাইম পেলে খোঁজ করে দেখতে পারি। সেই জামেওয়ারও চলে এলো 3 সপ্তাহের মধ্যে। রঙে সামান্য বেমিল, তবে আসল শালের রং কেমন ছিল কে বলবে? একে তো পুরনো ছবি, রং বদলে যেতে পারে। তাছাড়া আর্টিস্টের তেল রং আর আসল শালের রঙে কোনো তফাৎ নেই, এ কথা জোর দিয়ে কে বলতে পারে? কত দাম জিজ্ঞেস করলেন সহদেববাবু। আপনার জন্য স্পেশাল রেট 4.5। 450? আজকের দিনে ভালো কাশ্মীরি শালের দাম সম্পর্কে সহদেববাবুর কোনো ধারণাই নেই। নো স্যার। চোখের কোণে খাঁজ ফেলে মৃদু হেসে বললেন নাদির শাহ। 4,500। স্পেশাল রেট আর কমল না। নাদির শাহকে 4,500 টাকার একটা চেক লিখে দিলেন সহদেব ঘোষ। ছবির সঙ্গে মেলানো চেয়ার, শ্বেত পাথরের তেপায়া টেবিল, ঘষা কাঁচের ডোমওয়ালা কেরোসিনের ল্যাম্প আর শেক্সপিয়ারের বই কেনার পরেও একটা জিনিস বাকি রইল। সেটা হলো বাবুর ডান হাতের অনামিকার হীরের আংটিটা। সহদেব ঘোষ একবার নৈহাটি গিয়ে বিখ্যাত জ্যোতিষী দুর্গাচরণ ভট্টাচার্যকে দিয়ে তার ভাগ্য গণনা করিয়ে এনেছিলেন। তখন তিনি সবে ব্যবসায় নেমেছেন, কপালে কি আছে জানা নেই। জ্যোতিষী সহদেববাবুর অভাবনীয় আর্থিক সাফল্যের কথা গণনা করে একটা কাগজ লিখে দিয়েছিলেন, কিন্তু 8 বছরের মধ্যেই যে ব্যবসায় এমন দুর্যোগ দেখা দেবে আর কোনো উল্লেখ সে কাগজে ছিল না। আজ সেই কাগজটিকে ছিঁড়ে দলা পাকিয়ে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিলেন সহদেববাবু। কারণ আর কিছুই নয়, গত 1 মাসের মধ্যে 2টো বড় অর্ডার বাতিল হয়ে যাওয়ায় সহদেবের বেশ কয়েক লাখ টাকা লোকসান করিয়ে দিয়েছে। অত্যন্ত সাধারণ অবস্থা থেকে শুরু করলেও সহদেবকে কোনোদিন পড়তির গ্লানি ভোগ করতে হয়নি। নিচ থেকে ধীরে ধীরে সমানে তিনি ওপর দিকেই উঠেছেন, অর্থাৎ সবটাই চড়াই, উতরাই নেই। কিন্তু আজ হঠাৎ উতরায়ের বিভীষিকাময় অভিজ্ঞতা তাকে দিশাহারা করে দিল। আর এই অবস্থাটা যে সাময়িক তেমন কোনো ভরসাও তিনি পেলেন না। এই রকম অবস্থায় একজন জ্যোতিষীর উপর আস্থা হারালেও অন্য আরেকজনের কাছে যাবার লোভ সামলাতে পারলেন না সহদেব ঘোষ। ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডে নারায়ণ জ্যোতিষীকে গিয়ে ধরে পড়লেন তিনি। নারায়ণ জ্যোতিষীর গণনা করতে লাগলো 4.5 মিনিট। সহদেবের চরম দুর্দিন দেখা দিয়েছে, অপগ্রহের প্রভাব চলবে গোটা বছরটাই, এবং কোনো এক ব্যক্তি যার উপর সহদেব বিশ্বাস রেখেছিলেন তিনি প্রতারকের কাজ করেছেন। এই ব্যক্তি যে কে সেটা ভেবে বার করার কোনো প্রয়োজন বোধ করলেন না সহদেববাবু। এমন কেউ করতে পারে সেটা আগে জানলে বরং সাবধান হতে পারতেন। ব্যবসায় নেমে অনেকের উপরই বিশ্বাস রাখতে হয়েছে তাকে। তাদের মধ্যে কে ল্যাং মেরেছে সেটা এখন আর জেনে কি লাভ। আসল কথা তার সর্বনাশ হয়েছে, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। প্রথমেই গেল ফিয়াট গাড়িটা। 4 বছর আগে 34,000 টাকায় কেনা গাড়িটা 12,000-এ বিক্রি করতে হলো সহদেববাবুকে। দুর্দিনের বন্ধুই খাঁটি বন্ধু, এমন একটা প্রবাদ ইংরাজিতে আছে। সহদেববাবুর 3 জন বন্ধুর মধ্যে একজনই দেখা গেল সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নন্দবাণিজ্যে
সেই যে বলেছিলেন ছবির বাবুর পরিচয় খুঁজে বার করবেন, সে ব্যাপারে এখনো পর্যন্ত সুবিধা করে উঠতে পারেননি। বংশ পরিচয়ের 4 খণ্ডের 1 খণ্ডে সেলিমগঞ্জের জমিদার ভূতনাথ চৌধুরীর ছবির সঙ্গে আর সব কিছু মোটামুটি মিলে গেলেও মুখ একেবারেই মেলেনি। নন্দ পাশে থাকাতে এই সংকটের অবস্থাতেও সহদেববাবু তবু সামলে আছেন। না হলে কি যে হতো বলা যায় না। এই নন্দবাণিজ্যেই একদিন সহদেবকে বললেন কথাটা। ছবিটা বিদায় করো ভাই, আমার বিশ্বাস ওটাই সব নষ্টের গোড়া। আর সত্যি বলতে কি, এখন তোমার যা চেহারা হয়েছে তার সঙ্গে ওটার মিল সামান্যই। হাতে আয়না নিয়ে ছবির সামনে দাঁড়িয়ে নিজের মুখের সঙ্গে মিলিয়ে সহদেববাবুর যে কথাটা মনে হয়নি তা নয়। গত 2 মাসেই কানের দুপাশে পাকা চুল দেখা গিয়েছে, চোখের তলায় কালি পড়েছে, গাল বসেছে, চামড়ার মসৃণতা চলে গেছে, অথচ ছবির বাবুর কোনো বিকার নেই। ওই লেজার আসেই আবার গিয়ে ফেরত দাও ছবিটা, বললেন নন্দ বাড়ুজ্যে। তোমাকে তো বলেছিল যে আর্টিস্টের বেশ নাম ডাক আছে, খদ্দের মিলে যাবে, আপদ বিদেই হবে, আর পয়সাও কিছু আসবে ঘরে। সেই রাত্রে ঘরের বাতি নিভিয়ে নীল বাতি জেলে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সহদেববাবুর মনে যে ভাবটা এলো সেটা আগে কখনো আসেনি। সেটা আতঙ্কের ভাব। বাবুর ঠোঁটের কোণে হাসিটাকে এতদিন প্রসন্ন বলেই মনে হয়েছে, এখন মনে হচ্ছে যেন পৈশাচিক। দৃষ্টিটাও সোজা তাঁরই দিকে হওয়াতে মনে হয় হাসিটা বুঝি তাঁকেই উদ্দেশ্য করে হাসা। কি আশ্চর্য! কবেকার কোথাকার এক বাবু সেই বাবুর ছবি আঁকলেন আদ্যিকালের শিল্পী পরেশ গুঁই, আর সেই ছবি কিনা তার বাড়িতে এসে তার জীবনটাকে এমনভাবে তছনছ করে দিল। ছবির দামের বাইরে কত টাকা যে তার খরচ হয়েছে এটা কেনার দরুন, সেটা ভাবতে সহদেববাবু শিউরে উঠলেন। তাও তো সামর্থ্য ছিল না বলে হীরের আংটিটা কেনা হয়নি। সেটার পিনে আবার আর ভাবতে পারলেন না সহদেববাবু। নীল বাতি নিভিয়ে দিয়ে খাটে শুয়ে স্থির করে ফেললেন কালই সকালে ট্যাক্সি করে লেজারাসে গিয়ে ছবিটা ফেরত দিয়ে আসবেন। গুড মর্নিং স্যার, ওটা কি বই আনলেন? প্রায় 1 বছর পর মিহিরবাবুর সঙ্গে দেখা হলো। আজ অবশ্যই রবিবার না, তাই নিলামের কোনো তোড়জোড় নেই। সহদেববাবু 3টে বাংলা খবরের কাগজ দিয়ে আষ্টে পৃষ্ঠে মোড়া ছবিটাকে মেঝেতে নামিয়ে রেখে কপালের ঘাম মুছে মিহিরবাবুকে ব্যাপারটা বললেন। অবশ্যই আসল কারণটা তো আর বলা যায় না, তাই বললেন, ছবিটা দেখে সবাই ঠাট্টা করছে মশাই, বলে জমিদারি প্রথা কোন কালে উঠে গেল আর তোমার কিনা হঠাৎ জমিদার সেজে ছবি আঁকাবার শখ হলো। শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল, তাই ফেরত দেওয়ায় স্থির করলাম। দেখবেন যদি কেউ কেনে টেনে, অবশ্যই পড়ে থাকলেও ক্ষতি নেই। ট্যাক্সি থেকে নামতে দেখলুম যেন। এ গাড়ি কি হলো? গাড়ি কারখানায়। আচ্ছা, আসি। সহদেববাবু চলে যাওয়ার পর টেলিফোনের বই দেখে একাডেমি অফ ফাইন আর্টসের নাম্বার বের করে ভাইপোকে একটা ফোন করলেন মিহিরবাবু। ভাইপোর ছবির এক্সিবিশন হচ্ছে সেখানে। বড় পেয়ারের ভাইপো এটি। কে? কল্লোল? আরে আমি তোর মিহির কাকা। শোন শোন, আরে তোর প্রথম রোজগার করিয়ে দিয়েছিলাম কিভাবে, মনে আছে? আরে মনে নেই? সেই যে সদানন্দ রোডের এক ভদ্রলোক পোর্ট্রেট আর্টিস্টের জন্য বিজ্ঞাপন দিলেন, তুই গেলে তোকে খেদিয়ে দিলেন, আর তুই মন থেকে পোর্ট্রেট করলি জমিদারের পোশাক পরিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই ছবি আবার ফেরত এসেছে, বুঝেছিস? তুই এক সময় এসে নিয়ে যাস, এ দোকানে অনেক মাল, রাখার জায়গা নাই। টেলিফোনটা রেখে মিহিরবাবু খদ্দেরের দিকে মন দিলেন। অ্যারন সাহেব এসেছেন সেই দাবার সেটটার খোঁজে।
সেটাকে আবার 150 বছর আগে বার্মাই তৈরি বলে চালাতে হবে। সত্যি আমাদের বাতিক আমাদেরকে কত রকম বাজে খরচই না করায়, আর চাপ পড়ে যায় আমাদের আয় ব্যয়ের হিসেবে। কত সাধারণ বিষয় নিয়ে কি অসাধারণ একটি গল্প লেখক আমাদের বলেছেন, ভাবলে অবাক হতে হয়। গল্পটি কেমন লাগলো আমাদের নিশ্চয়ই লিখে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি ধরনের গল্প শুনতে চান তাও আমাদের লিখে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো সপ্তাহে সেই গল্পগুলি আপনাদের পাঠ করে শোনাতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরের শনিবার ঠিক সন্ধে 7:15 আবার হাজির হয়ে যাব অন্য ধারার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।